শব্দ তিনটা বাতাস কেটে বেরিয়ে এলো। মেহুল তখন স্তব্ধ, হাতে ধরা সাদা লিলির ডাটা কেঁপে উঠল, অথচ ওর চোখ স্থির নির্বাণের দিকে। নির্বাণ আর এক দণ্ড দাঁড়ালো না। বুকের ভেতর ধুকপুকানি এত জোরে বাজছিল যে মনে হচ্ছিল গোটা পৃথিবী শুনতে পাচ্ছে। তাড়াহুড়া করে গাড়ির দিকে ফিরে গেল সে। হাত কাঁপছে, নিঃশ্বাস ভারী হয়ে আসছে, কিন্তু ঠোঁটে হালকা একটা স্বস্তির হাসি। কারণ অন্তত আজ সে বলতে তো পেরেছে। মেহুল এক জায়গাতে দাঁড়িয়ে আছে, নড়তে পারছে না। চোখ বিস্ময়ে ভরা, মুখে অবিশ্বাস। কানে বারবার বাজছে নির্বাণের কণ্ঠস্বর। চারপাশের বাতাস ভারী হয়ে এসছে, অথচ মেহুলের ভেতরে কিছু একটা ভাঙছে, আবার কিছু একটা নতুন জন্ম নিচ্ছে। লিলি সাদা ফুলের পাপড়ি তখন হাওয়ায় দুলছে, সাথে মেহুলের মনও কি। বাড়িতে ফিরে এসে নির্বাণ অনেকক্ষণ ধরে মেহুলকে মেসেজ দিচ্ছিল, কিন্তু কোনো উত্তর আসছিল না। নোটিফিকেশনের আলো কয়েকবার জ্বলে উঠে নিভে গেছে, অথচ রিপ্লাই আসেনি। একসময় বিরক্ত হয়ে নির্বাণ ফোনটা টেবিলে ছুঁড়ে মারল। অন্যদিকে সাজ তখন ছোট্ট নটিকে খাবার দিচ্ছিল। নটি খেতে খেতে দুষ্টুমি করছে, বাদাম মুখে নিয়ে আবার এদিক ওদিক দৌড়াচ্ছে। সাজে হেসে ওকে খাওয়াচ্ছিল। ফোনের শব্দে তখন সাজ তাকালো, ভেবেছিল হয়তো কোনো গ্রুপ নোটিফিকেশন, কিন্তু খুলে দেখে হতবাক হয়ে গেল। নির্বাণের মেসেজ। অদ্ভুত ব্যাপার হলো, নির্বাণ গ্রুপে লিখেনি, সরাসরি ওর আইডিতে দিয়েছে। মেহুলের নাম্বারটা পাওয়া যাবে? সাজ হাসল। তাহলে এই ব্যাপার, নির্বাণ ভাইয়া এখন মেহুলের প্রেমে পড়েছে। একটু ভেবে নাম্বারটা দিল সাজ। হঠাৎ কি মনে করে নির্বাণের প্রোফাইলে ঢুকে পড়ল। নির্বাণের ছবিগুলো ঘেটে দেখতে লাগলো, কিন্তু বিশেষ কিছু নেই। অকারণে স্ক্রল করতে করতে হঠাৎই নজর গেল আরশানের প্রোফাইলে। সাজ প্রথমে অবাক হলো নামটা দেখে, তবে আবার ভাবলো এই নামে তো অনেকেরই থাকতে পারে। তবুও কৌতূহল বশে প্রোফাইলে ঢুকলো। প্রোফাইল পিকচারে দেখা গেল আরশান অফিসের চেয়ারে ফর্মাল স্যুট পরে বসে আছে। সাজ দেখে ভেঙচি কাটলো, একে একে ছবি বদলাতে থাকলো। আরশানের বিভিন্ন মুহূর্ত ধরা আছে ছবিগুলোতে। কোথাও বিশ্ববিদ্যালয়ের ছবি, কোথাও যায় না নির্বাণের সঙ্গে আড্ডা। তবে হঠাৎ সাজের হাত থেমে গেল, চোখ স্থির হয়ে গেল স্ক্রিনে। শ্বাস আটকে এলো বুকের ভেতর। স্থির হয়ে রইল ছবিটা, একটা ছেলে আর ছোট্ট এক মেয়ে বসে বায়োস্কোপ দেখছে। ছোট্ট মেয়েটা তো সে নিজেই, আর পাশে যে ছেলেটি সে তো আরশান। সাজ আবার ভালো করে দেখল, এটা তো তারই ছবি। বুকের ভেতরটা মোচড় দিতে লাগলো। এ কেমন সত্যি! এতদিন তার সামনে ছিল, অথচ সে চিনতেই পারল না। চোখ ভিজে এলো সাজের। সে তাড়াতাড়ি নাম্বার ডায়াল করলো নির্বাণকে। ফোন ধরতে নিজেকে সামলাতে না পেরে কেঁপে ওঠা কণ্ঠে বলে উঠল, আচ্ছা ভাইয়া, আপনারা যাকে শান বলে রাখেন, ওনার পুরো নাম পুরো নাম কি শেহরাম আরশান? আর তার কি কোনো ছোট ভাই আছে? নির্বাণ অবাক হলো হঠাৎ এমন প্রশ্ন শুনে। ওর ছোট ভাই আছে, আর শানের ফুল নেম এটাই। সাজের শ্বাসরুদ্ধ হয়ে এলো। ভয় আর কৌতূহল মিলেমিশে তার গলার স্বর ভেঙে গেল। নামটা নামটা বলবেন? এক মুহূর্ত চুপ থেকে নির্বাণ বলল, অর্ণব। সাজের চোখে জল থামছেই না, বুকের ভেতর ধরফরানি যে বেড়ে গেল। তবুও শেষ নিশ্চিত হতে সে আবারও কাঁপা কণ্ঠে বলল, ওনার মায়ের নামটা জানেন? নির্বাণ আরো অবাক হয়ে গেল। সাজ কেন এত অদ্ভুত প্রশ্ন করছে, কেন শানের এত কিছু জানতে চাইছে। তবুও মাথায় যতটুকু মনে পড়ল বলল। সম্ভবত মৌসুমি হবে। মুহূর্তে সাজ আর নিজেকে ধরে রাখতে পারল না। ফোনের ওপাশে তার কান্নার শব্দ স্পষ্ট ভেসে গেল। ডুকরে ডুকরে কেঁদে উঠল সাজ। এতদিনের বুকচাপা অপেক্ষা, হারিয়ে ফেলার বেদনা আর খুঁজে পাওয়ার বিষয় সব একসাথে বেরিয়ে আসছে। হঠাৎ সাজের কান্নায় নির্বাণ হতবাক হয়ে গেল। আরে তুমি কান্না করছো কেন? আমি কি কিছু ভুল বলেছি? সাজ কোনো উত্তর দিল না। তার গলা আটকে গিয়েছে, চোখে জল থামছে না, কেবল একটাই ঘুরছিল মাথার ভেতর। এটাই যে তার আরশান ভাই। সে তো কতদিন ধরে আরশানকে সামনে দেখেছে, একসাথে তর্ক করেছে, ঝগড়া করেছে, বিরক্তি প্রকাশ করেছে, অথচ সে জানতেই পারেনি। আর দেরি করলো না। সাজ বিছানা থেকে উঠে দাঁড়ালো। বুকের ভেতর ঢেউ খেলে যাচ্ছে, চোখ দুটো এখনো ভিজে, কিন্তু মুখে খুশি ঝিলিক। দীর্ঘদিনের খুঁজে পাওয়ার আনন্দ, কাছে পাওয়ার অনুভূতি তাকে আলোড়িত করছে। সে এক দৌড়ে দরজা খুলে বের হয়ে গেল। তাড়াহুড়োয় প্রায় হুড়মুড়িয়ে পড়েই যাচ্ছিল। শেষ মুহূর্তে দেওয়ালে হাত ঠেকিয়ে নিজেকে সামলালো। নিঃশ্বাস ভারী হয়ে আসছিল, তবুও পা থামলো না। সিঁড়ি বেয়ে দ্রুত নিচে নেমে এলো। বসার ঘরে নামতেই চোখে পড়ল সোফায় হেলেনা, সোফি আর সামির বসে আছে। সাজ থেমে গেল, তবু খুশি চেপে রাখতে পারল না। মা, আমি আমি আরশান ভাইকে খুঁজে পেয়েছি মা। আমি এক্ষুনি ওনার কাছে যাচ্ছি।
আর এক পাও বাড়াবি না, না হলে ওই ছেলের লাশ ওখানে পড়ে থাকবে। সাজের পা দুটো থেমে গেল, বুকের ভেতর ধপধপ করছে, গলা শুকিয়ে গেল, নির্বাক হয়ে গেল মুহূর্তের জন্য। সাজ চোখ ফেরালো সোফির দিকে। সবচেয়ে অদ্ভুত কিন্তু আরো ভয়ের বিষয়, সোফি একদম নির্লিপ্ত, মুখে কোনো বিস্ময় নেই, কোনো প্রতিবাদ নেই, যেন সামিরের কথাটা খুব স্বাভাবিক। সাজের বুকটা কেঁপে উঠল, হতাশা আর ভয়ের ঢেউ মিশে গেল কণ্ঠে। মা, এলি, ওপরে যা। সামির গলা শক্ত করে বলল। সাজ এক পাও নড়ল না। কেন যাব আমি? কেন যাব? আর শুনে রাখো, ওনাকে আঘাত করার আগে আমাকে আঘাত করবে। সাজ ঘুরে তাকালো সোফির দিকে, সে কাঁপা কণ্ঠে বলল, আম্মু এমন কেন করছো? কেন বাধা দিচ্ছ? ওদের প্রতি এত কেন রাগ? আমায় যেতে দাও প্লিজ। সোফি কিছুক্ষণ চুপ রইল, তারপর দৃঢ় গলায় বলল, এলি, বললাম তো ওদের কাছে যাবি না। ওদের ভুলে যা, ওদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, ওরা আমাদের জন্য নেই। আমি ভুলতে পারবো না আম্মু, আমার পক্ষে সম্ভব না। তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমি পারি না। কেন আমার সাথে এমন করছো তোমরা? কেন আমায় অন্ধকারে রেখে দিলে? কেন ওদের প্রতি এত ঘৃণা? সামির দাঁত চেপে উঠে এলো সামনে, মুহূর্তের মধ্যে হাত তুলে সাজের গালে চড় কষিয়ে দিল। সাজ হতবাক হয়ে তাকিয়ে রইল সামিরের দিকে। তোর সাহস দেখছে দিন দিন বাড়ছে, মুখে মুখে তর্ক করছিস, কার সামনে কি বলছিস বুঝিস না? সাজ কেঁদে ফেলতে যাচ্ছিল, ঠিক তখনই হেলেনা দ্রুত এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরল। আলতো করে চোখের জল মুছে দিয়ে শান্ত স্বরে বলল, চল মা, আমরা উপরে যাই। হেলেনার হাত ধরে সাজ ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। সে ধীরে ধীরে সাজকে বিছানায় শুয়ে দিল, কোমল হাতটা কপালে রাখলো, মাথায় হাত বুলিয়ে শান্ত কণ্ঠে বলল, মায়ের সাথে কেউ এভাবে কথা বলে এলি? এভাবে আর বলিস না, সকালে নেমে গিয়ে সরি বলবি, বুঝেছিস? সাজ ঠোঁট কামড়ে একটু চুপ করে রইল, তারপর নিচু স্বরে বলল, ঠিক আছে, কিন্তু আব্বু কেন কিছু বলে না? আমরা এটা নিয়ে আরেকদিন কথা বলবো, এখন ঘুমিয়ে পড়। হেলেনা সাজের মাথায় হাত বুলিয়ে দিয়ে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল। ঘর নিস্তব্ধ হয়ে গেল, কিন্তু সাজের চোখে ঘুম নামল না। ওর বুকের ভেতর অদ্ভুত অস্থিরতা কাজ করছিল। ধীরে ধীরে হাত বাড়িয়ে ফোনটা তুলে নিল সাজ। স্ক্রিন জ্বলে উঠতেই চোখে পড়ল আরশানের ছবি। ছবিটার উপর হাত বুলিয়ে দিতে দিতে চোখ ঝাপসা হয়ে এলো। কতক্ষণ যে এইভাবে কেটে গেল সাজ খেয়ালই করেনি। যখন ঘড়ির দিকে তাকালো তখন 12টার কাঁটা পেরিয়ে গেছে। ধীরে ধীরে বিছানা থেকে উঠে দরজার কাছে গিয়ে কান পাতলো। পুরো বাড়ি ঘুমিয়ে আছে। সাবধানে দরজা খুলে করিডোরে বের হলো। অন্ধকারে করিডোরটা পেরিয়ে ধীরে ধীরে গ্যারেজে পৌঁছালো। সেখানে কোণে রাখা সাইকেলটা টেনে বের করলো সাজ। হঠাৎ চোখ নামিয়ে দেখলো পায়ে কোনো জুতো নেই, খালি পা। এক মুহূর্তের জন্য ভেবে নিল আবার ঘরে গিয়ে স্যান্ডেল নিয়ে আসবে। থাক, খালি পায়ে যায়। সাইকেল দিয়ে আরশানের বাড়ি পৌঁছাতে অন্তত 20 মিনিট লাগবে। সাজ মুচকি হাসল, আজকে আরশানকে একটু জ্বালানো যাক। সাইকেলের প্যান্ডেলে ধীরে ধীরে চাপ দিল সাজ। রাতের এই নিস্তব্ধতার বুকের ভেতরে অদ্ভুত ভয় লাগছে। চারপাশের অন্ধকারে রাস্তার দুপাশের গাছগুলো আরো গা ছমছমে লাগছিল। সাজ একটু থামলো, সাইকেলটা দাঁড় করিয়ে একবার চারপাশে তাকালো। রাত তো অনেক হয়েছে, এরকম শূন্য রাস্তায় একা থাকাটা মোটেও স্বস্তিদায়ক না। এখন একটু ভয় লাগছে। সাথে যদি তার নটিকে নিয়ে আসতো অন্তত ভয়টা কম লাগতো। ফোনও তো আনেনি। না, ভয় পেলে চলবে না। সাজ নিজেকে বোঝালো, এসব ভেবে দাঁড়িয়ে থাকলে তো আরো বেশি ভয় লাগবে। গভীর শ্বাস নিয়ে সাইকেলটা আবার চালালো সে। চাকা ঘোরার শব্দ শুনে মনে হলো এই নির্জনতায় শব্দটা অনেক বেশি স্পষ্ট। কয়েক মিনিটের মধ্যেই সামনের দিকটা চেনা লাগতে শুরু করলো। এটাই তো আরশানের বাড়ি। বুকের ভেতর চাপা দুশ্চিন্তার বদলে হালকা স্বস্তি ঢুকে পড়ল। অবশেষে এসে পড়লাম। সাজ ফিসফিস করে বলল, ঠোঁটে একটু স্বস্তির হাসি ফুটে উঠল। কিন্তু বাড়ির সামনে এসে থমকে গেল সে। উঁচু লোহার গেট ভেতর থেকে বন্ধ। এখন ভেতরে যাব কি করে? সাজের ভ্রু কুঁচকে গেল। সাইকেলটা গেটের পাশে ঠেকিয়ে দাঁড়ালো। গেটের ওপর হাত রেখে ঠেললো, কিন্তু সেটা শক্ত করে লাগানো। মুহূর্তেই আতঙ্ক আবারও ভর করলো মনে। বাইরে দাঁড়িয়ে থাকাটাও তো নিরাপদ নয়। সে চারপাশে তাকালো, চোখে পড়লো গেটের পাশের উঁচু দেওয়াল। এখন একটাই উপায়, ওই দেওয়াল টপকে ভেতরে ঢোকা। সাজে গেটের একপাশে গা লাগালো, হাত দিয়ে দেওয়ালের খসখসে গায়ে ভর দিল। হাত দিয়ে উপরে আঁকড়ে ধরলো, পা দিয়ে দেওয়ালের ছোট ছোট ফাঁক খুঁজে ভর দিল। প্রথমে ব্যালেন্স রাখতে কষ্ট হচ্ছিল, হাত পিছলে যাচ্ছিল, শরীর কেঁপে উঠল, মনে হলো যেন নিচে পড়ে যাবে। কিন্তু দাঁত চেপে আরো জোর দিল।
একসময় পায়ের আঙ্গুলে ব্যথার সত্ত্বেও জোর করে টেনে তুলল নিজেকে, ধপাস করে নামলো অন্য পাশে। শব্দটা তীক্ষ্ণভাবে প্রতিধ্বনিত হলো। সে এক মুহূর্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, কেউ টের পেল কিনা শোনার জন্য। অবশেষে ঢুকলাম। স্বস্তি নিঃশ্বাস ছাড়ল সাজ। বড় দরজার সামনে এসে দাঁড়াতেই সেই স্বস্তি কিছুটা ফিরে এলো। দরজাটা কালো রঙের, আরশানের মতোই গম্ভীর। দুষ্টু হাসল সাজ, হাত বাড়িয়ে কলিং বেলের বোতামে চাপ দিল। আরশান তখন গভীর ঘুমে ছিল। সারাদিনের ক্লান্তি শেষে শরীরটা বিছানায় ঢলে পড়েছিল, কিন্তু হঠাৎ কলিং বেলের টুংটাং শব্দে ঘুম ভেঙে যায়। চোখ কসলাতে কসলাতে বিরক্তি নিয়ে উঠে বসল। রাত প্রায় 1টার উপরে। এত রাতে কে আসতে পারে? মনে হলো হয়তো নির্ভান এসছে। ও তো মাঝে মাঝে আসে, তবে ফোন দিলেই তো পারত। বিরক্তি ভাবটা কাটলো না, ভারী পা টেনে নিচে নামলো। হলঘর পেরিয়ে দরজার কাছে আসতেই দেখলো কলিং বেল এক টানা বাজছে, নিরন্তর বাজিয়ে চলেছে। ধৈর্য নেই একটুও। রাগে আরশানের ভ্রু কুঁচকে উঠল। দরজা খুলে বলল, নির্ভান, তোকে? আর বলতে পারল না। সামনে সাজকে দাঁড়িয়ে থাকতে দেখে থমকালো, তাও আবার এত রাতে। আরশান বিস্মিত হয়ে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড, তারপর গম্ভীর গলায় বলল, তুমি এখানে এভাবে এত রাতে? আর গেট তো বন্ধ ছিল, ঢুকলে কিভাবে? সাজ গভীর দৃষ্টিতে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে আরশানকে। সদ্য ঘুম ভাঙার অচেনা ক্লান্তি এখন ভেসে আছে চোখে। চুলগুলো এলোমেলো হয়ে কপালের উপর নেমে এসছে। চওড়া কপাল আংশিক ঢেকে রেখেছে ছোট ছোট ঝরে পড়া গোছা। বিরক্তির ছাপ গাঢ় হয়ে ফুটে উঠেছে তার মুখে। তবুও সেই বিরক্তি যে এক অদৃশ্য টান তৈরি করছে, যেখানে সাজের চোখ আটকে গেল অজান্তেই। দেয়াল টপকে এসেছি। আরশানের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল, মুখে স্পষ্ট অবিশ্বাস। কি? দেওয়াল টপকে? একটা মেয়ের পক্ষে রাত দুপুরে এমনটা করা শুনতে অদ্ভুত লাগছে। কিছুক্ষণের জন্য আরশান হতবাক হয়ে দাঁড়িয়ে রইল, তারপর চোখ শুরু করে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ওর দিকে। সত্যি বলছো? এত রাতে দেওয়াল টপকে এসছে আমার বাসায়? মাথা খারাপ নাকি? শুনুন, আমি একটা বিপদে পড়েছি। কোথায় যাব বুঝতে পারছিলাম না, তাই এখানে চলে এলাম। আরশান ভ্রু কুঁচকে তার দিকে তাকালো। বুকের ভেতরে সন্দেহের ছায়া ঘনীভূত হতে লাগলো। এত রাতে এভাবে দেওয়াল টপকে কোন না কোনো ঘাপলা তো আছে। তুমি কি ভাবছো আমি এতটা বোকা? সোজা কথা বলো, এত রাতে আমার বাড়িতে আসার আসল কারণটা কি? আর সামনের বাড়িতে তো তোমার বোন থাকে, ওখানে যেতে পারতে। ওখানে না গিয়ে আমার এখানে কেন? সাজ বিরক্ত হলো, এই ছেলেটা এত প্রশ্ন করছে কেন। তারপর বলল, এত রাতে ওখানে গেলে খারাপ দেখাবে না? সবাই কি ভাববে? আরশান ঠোঁট বাঁকিয়ে বিদ্রুপের হাসি দিল। চোখ দুটো আরো সরু হয়ে গেল। ও তাই নাকি? হলে একা একটা ছেলের বাড়িতে এলে বুঝে খারাপ দেখে না? তা এত রাতে? আরশান এবার সাজের কাছে ধীরে ধীরে এগিয়ে ফিসফিস করে বলল, এই মুহূর্তে এখানে তুমি আর আমি ছাড়া আর কেউ নেই। যদি আমি কিছু করে ফেলি? আরশান ভাবলো তার কথায় ভয় পাবে, কিন্তু সাজ ভয় পেল না। হঠাৎ হেসে উঠল, চোখে দুষ্টুমি, ঠোঁটে খেলা ছোঁয়া, যেন আরশান মজার কিছু বলেছে। একেবারে অপ্রত্যাশিত সেই হাসিতে আরশানের মুখের রাগ মুহূর্তের জন্য থেমে গেল। সাজ দুষ্টু হেসে আরশানের গাল টেনে বলল, আপনি না ভালো ছেলে, শুনুন তো এখন। অপ্রস্তুত হয়ে আরশান সামান্য সরে দাঁড়াতেই সাজ দ্রুত ভেতরে ঢুকে পড়ল। লম্বা করিডরের দিকে এগিয়ে গেল। সাজ ধাক্কা মেরে ভেতরে ঢুকতেই আরশান একরকম অবাক হয়ে দরজার পাশে দাঁড়িয়ে রইল। ঢুকে চারপাশে চোখ বুলিয়ে নিল সাজ। বাড়িটা বেশ সুন্দর, বড় হলঘর, দেওয়ালে নরম আলো জ্বলে আছে। সাজ ঠোঁট কামড়ে চারপাশ দেখল, তারপর হঠাৎই আরশানের দিকে ঘুরে বলল, তো আমি কোন রুমে থাকবো? আরশান বিরক্ত চোখে তাকালো। তার মুখভঙ্গিতে স্পষ্ট মেয়েটার বেপরোয়া ভাবটা তার মোটেও ভালো লাগছে না। কোনো উত্তর না দিয়ে গম্ভীর মুখে হাঁটা শুরু করলো সিঁড়ির দিকে। সাজ আবারও হাসলো। কথা বলতে বলতে সেও পিছু নিল। দুজন সিঁড়ি বেয়ে উপরে উঠছে। সে হাত উঁচু করে দেখলো তার মাথা আরশানের প্রশস্ত বুক পর্যন্ত। আবার পেছনে হাত মিলিয়ে তুলনা করলো। তার সরু হাতটি আরশানের বলিষ্ঠ হাতের সামনে ক্ষুদ্র। মিষ্টি হাসলো সাজ। হঠাৎ করে আরশান থেমে গেল। সাজ ঠিক তখনই অসাবধানে ওর পিঠে গিয়ে ধাক্কা খেলো। আরশান সরু চোখে তাকালো ওর দিকে, ঠান্ডা গলায় বলল, এসব কি হচ্ছে? কিছু হয়নি তো। আপনি এমন চোখ বড় কেন করেছেন? আরশান বিরক্ত হয়ে একদম সামনে হাঁটা শুরু করলো। করিডোর পেরিয়ে একটা রুমের সামনে দাঁড়িয়ে দরজা খুলে দেখালো। তারপর সিঁড়ি দিয়ে নিচে নামার জন্য ঘুরে দাঁড়ালো, কিন্তু সাজ দাঁড়িয়ে রইল। রুমের ভেতরে যাওয়ার বদলে তার কৌতূহলী চোখ
অন্যদিকে ঘুরে গেল। এক পা দুপা এগিয়ে বড় একটা দরজার সামনে এসে দাঁড়ালো সে। দরজাটা অন্য ঘরগুলোর থেকে একটু আলাদা আর গায়ে হালকা বাদামি রং। সাজ নিজের মনে ফিসফিস করে বলল, হয়তো এটাই আরশানের রুম। চোখে ঝিলিক খেলো কৌতূহলের। হাত বাড়িয়ে দরজাটা ছোঁয়ার আগে হঠাৎ পেছন থেকে একটা টোকা পড়ল কাঁধে। উফ, বিরক্ত করিস না তো। কিন্তু কয়েক সেকেন্ড পরে থমকে দাঁড়ালো। মাথা ঘুরিয়ে দেখলো ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে আরশান। দৃষ্টিটা এতটা কাছ থেকে পড়তেই সাজের চোখ বড় হয়ে গেল। কয়েক সেকেন্ড নির্বাক হয়ে তাকিয়ে রইল। তারপর নিজের ভুল বুঝতে পেরে ঠোঁটে ভ্যাবলার মতো এক হাসি ফুটিয়ে তুলল। ওহ, আপনি? আরশানও একইভাবে হাসল। তারপরে সন্দেহ চোখে তাকালো। করিডোরে নরম আলোয় দুজনের চোখ একে অপরের চোখে আটকে রইল। সাজ মাথা নিচু করে ফিসফিস করে বলল, আসলে আমি শুধু দেখতে চাচ্ছিলাম আপনার রূপটা কেমন। আরশান ধীরে ধীরে হাসিটা চাপা দিল, কণ্ঠে গম্ভীরতা ফিরিয়ে আনলো। আমার রুম দেখে কি করবে? সাজ এদিক ওদিক তাকিয়ে বলল। আমি যাই। আর পেছনে ফিরে তাকালো না, ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিল। আরশানও নিজের রুমে গেল। ভোরের আলো তখন পুরোপুরি ছড়িয়ে পড়ছে। সারা রাত জেগেছিল নির্ভান। গাড়ির জানালায় শিশির জমে সাদা হয়ে উঠেছিল কাঁচ। হেডলাইট বন্ধ, ইঞ্জিনও নিস্তব্ধ। শুধু সে আর তার অস্থির হৃদস্পন্দন। মেহুল ফোন ধরেনি, একবার দুইবার নয়, অসংখ্য বার কল দিয়েও প্রতিবার একই নীরবতা। ভোরের আলো ফুটতেই পাখিদের ডাক ভেসে এলো। নির্ভানের চোখ লাল হয়ে উঠেছিল জাগরণের যন্ত্রণায়। সে গাড়ির সিটে কুঁজো হয়ে বসে জানালার ফাঁক দিয়ে এক নাগারে তাকিয়েছিল। অবশেষে গেট খুলে গেল। সাদা রঙের সালোয়ার পরে বেরিয়ে এলো মেহুল, ঘুম ভাঙা মুখ। নির্ভান এক মুহূর্ত দেরি না করে গাড়ি থেকে নেমে এগিয়ে গেল। মেহুল থমকে দাঁড়ালো, বিস্মিত চোখে তাকালো তার দিকে। আপনি? নির্ভান এক রাশ দীর্ঘশ্বাস ছেড়ে মৃদুস্বরে বলল, তোমার উত্তর তো পেলাম না। নির্ভানের কথা শেষ হতে না হতে পেছন থেকে বজ্রের মতো গর্জে উঠল কণ্ঠস্বর। এই রাবিশ, তুই এসেছিস কেন এখানে? নির্ভান দাঁত বের করে বলল, এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই। কথার সঙ্গে সঙ্গে নির্ভান হঠাৎ মেহুলের হাত শক্ত করে ধরে টেনে নিল। মুহূর্তেই তার দৌড় শুরু। মেহুল প্রথমে কিছু বুঝে উঠতে না পেরে ছুটে চলল তার সাথে। বাতাস উড়িয়ে নিয়ে গেল মেহুলের ওড়না। নিকো দৌড় দিল, সাথে চিৎকার করে বলল, আমার বোনকে নিয়ে কোথায় যাচ্ছিস রাবিশ? রাস্তা ফাঁকা, কিন্তু পরিস্থিতি উত্তপ্ত। নির্ভান প্রাণপণে দৌড়াচ্ছে, মেহুলের বুক ধুকপুক করছে, চোখে ভরে উঠছে জল। হঠাৎই সে তার হাত টেনে ছাড়িয়ে নিল। কি করছেন আপনি? হাত ছাড়ুন। শ্বাস নিতে নিতে দাঁড়ালো সে। তারপর বলল, আপনাকে মিথ্যে আশা আমি দিতে চাই না, আমার পক্ষে সম্ভব না, ভুলেছেন আমাকে। নির্ভান থমকে দাঁড়ালো, চোখ জ্বলছে তার, অথচ দৃষ্টি ভিজে। মেহুল? কেবল নামটুকুই উচ্চারণ করলো। সেই নামের মধ্যে তার সমস্ত দুঃখ আকাঙ্ক্ষা বন্দী। আমাকে একবারও সুযোগ দেবে না মেহুল? ততক্ষণে নিকো হাঁপাতে হাঁপাতে এসে দাঁড়ালো, ঘাম ঝরছে তার কপাল বেয়ে। কপট রাগ দেখিয়ে বলল, আর এখানে আসবি না, বুঝলি? মেহুল নিকোর দিকে তাকিয়ে চোখ রাঙালো। তোকে না বলেছি এভাবে আর কথা বলবি না। মুহূর্তটুকু নিস্তব্ধ হয়ে রইল। নির্ভান শুধু শূন্য চোখে তাকিয়ে আছে মেহুলের দিকে। কিন্তু মেহুল কোনো উত্তর না দিয়ে ধীরে ধীরে নিকোর হাত ধরে চলে গেল। সকালে রোজ জানালার ফাঁক গলে ঘরে ঢুকছে। দূর দিগন্তে সূর্য ঘুম জড়ানো চোখ মেলে ধীরে ধীরে আলো ছড়াচ্ছে। বাতাসে শিশিরের গন্ধ, ঘাসের ডগায় ঝুলে থাকা জলের ফোঁটাগুলো আলো পেয়ে হীরের মতো ঝিকমিক করছে। পাখিরা ডানা মেলে ডাকছে। ঘুম ভাঙল সাজের। বিছানায় শুয়ে থেকে কিছুক্ষণ চারপাশ দেখে মিষ্টি হাসলো সাজ। চুপচাপ উঠে গিয়ে ফ্রেশ হয়ে এলো। বিছানার পাশে রাখা ছোট টেবিলটার দিকে তাকালো। গলা চেইনটা খুলে আলতো করে রাখলো সেখানে। তারপর সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে হঠাৎ রান্নাঘর থেকে ভেসে আসা গন্ধ নাকে এসে লাগলো। ভাজাভাজি আর মশলার গন্ধে ভরে গেছে পুরো ঘর। সাজ থেমে গিয়ে এক ঝলক তাকালো। চোখে পড়লো আরশান রান্না করছে, অ্যাপ্রন গায়ে মনোযোগ দিয়ে সবজি কাটছে, কখনো হাঁড়িতে মশলা নেড়ে দিচ্ছে। রান্নাঘরের আলোয় আরশানের অবয়বটা অন্যরকম লাগছিল। মজবুত কাঁধ, ভ্রু কুচকে মন দিয়ে কাজ করছে, কোনো দিকে তাকাচ্ছে না। সাজের ঠোঁটের কোণে হাসি ফুটল। ওর আর কোনো দুশ্চিন্তা নেই। আরশান তো রান্না পারেই, তাই তাকে আর কিছু করতেই হবে না। সাজ এগিয়ে গেল ভেতরে। কিচেনের দরজায় ফ্রেমে ভর দিয়ে হালকা গলায় বলল, আপনি তো ভালো রান্না করতে পারেন, কি বানাচ্ছেন?
কথাটা বলে সাজ একপাশ থেকে উকি দিয়ে ভেতরে দেখতে চাইল। চোখে কৌতূহলে ঝিলিক দিচ্ছে, কিন্তু আরশান কোনো উত্তর দিল না, যেন কিছু শুনতেই পায়নি। হাতের কাজটা চালিয়ে যেতে লাগলো আগের মতোই, চোখে মুখে বিরক্তির ছাপ। সাজ একটু ঠোঁট বাঁকিয়ে চোখ কুঁচকাল, মনে হলো ইচ্ছে করেই উত্তর দিল না। আবার বলল, আচ্ছা, আপনার গার্লফ্রেন্ড আছে? আরশানের চোখের ভ্রু একসাথে জড়ো হলো। থামলো না সে, কিন্তু হাতের ভেতরে চাপ বেড়ে গেল। মশলা মেশানোর শব্দ আগের চেয়ে জোরে হচ্ছিল। কাল রাত থেকে মেয়েটা একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। ছোটখাটো কিছু হলেও ইচ্ছে করেই তাকে বিরক্ত করছে। কোনো কথা না বলে আরশান রান্না শেষ করে খাবারগুলো গরম গরম প্লেটে সাজালো। মুখে কোনো অভিব্যক্তি নেই, একেবারে নির্লিপ্ত। তারপর ধীরে ধীরে টেবিলে খাবারগুলো রাখলো, প্লেট সাজালো, পানির গ্লাস রাখলো। দুজনেই নীরবে টেবিলে বসলো। সাজ খেতে খেতেই একটার পর একটা কথা বলেই যাচ্ছে। কখনো খাবারের প্রশংসা করছে, কখনো আরশানকে নিয়ে ঠাট্টা করছে। কিন্তু আরশান চুপচাপ নিঃশব্দে খাচ্ছে। প্রতিবারই চামচ চালানো শব্দটা সাজের বকবকানির সঙ্গে তাল মিলিয়ে বিরক্তির ঢেউ তুলছিল ওর মনে। তবুও সহ্য করছিল। খাওয়া শেষ হতে আরশান প্লেটগুলো তুলে নিয়ে কিচেনের দিকে হাঁটা দিল। সাজও চুপ রইল না। আপনি কথা কেন বলছেন না? আরশান এক মুহূর্তের জন্য থেমে গেল, ধীরে ধীরে ঘুরে তাকালো সাজের দিকে। সেই তীক্ষ্ণ চোখে বিরক্তির রেখা স্পষ্ট, কিন্তু সাজ কিছু তোয়াক্কা করছে না। মিষ্টি মুখে আবারও প্রশ্ন ছুড়ে দিল। আরশান এবার আর কোনো কথা না বলে সোজা এগিয়ে গেল। সাজ অবাক হয়ে পিছিয়ে দাঁড়াতে গিয়েছিল, কিন্তু মুহূর্তে ওর হাত ধরে টেনে নিয়ে গেল দরজার দিকে। সাজ হতবাক, হঠাৎ এই লোক কি করছে? বুকের ভেতর ধুকপুকানি বেড়ে গেল তার। আরশান দরজার সামনে এসে এক ঝটকায় সেটি খুলে দিল। আউট। আরশান একটু দেরি করলো না, দরজাটা ধপ করে বন্ধ করে দিল। সাজ দরজার কাছে এসে থমকে দাঁড়ালো। এভাবে কি সত্যিই তাকে সরিয়ে দেওয়া হলো? মুখটা ভার হয়ে এলো অনিচ্ছায়, হাঁটা ধরল। তবে যাই হোক, যে কাজটার জন্য করতে এসেছে সেটা তো সে করেছে, শুধু আরশান জানলেই হয়। নির্বাণ মেহুলদের বাড়ি থেকে ফিরছিল। রাস্তার মোড়ে এসে এসে হঠাৎই থমকে দাঁড়ালো। চোখে আরশানের বাড়ি থেকে সাজ বেরিয়ে আসছে। মেয়েটার মুখে এক রাশ খুশি, সাইকেল চালিয়ে চলে যাচ্ছে। নির্বাণের চোখ বড় হয়ে গেল। মুহূর্তে মাথার ভেতরে এক ঝাঁক সন্দেহ জমা হয়ে গেল। দাঁড়িয়ে থাকার সময় নেই, হুড়মুড়িয়ে এগিয়ে গেল। কলিং বেল বাজাতেই আরশান বিরক্ত হয়ে গুছিয়ে নিল নিজের শ্বাস। ভেবেছিল আবার হয়তো সাজ ফেরত এসছে। নির্বাণকে দেখে আরশান ভ্রু কুঁচকাল, গম্ভীর গলায় বলল, তুই এখানে? শালা ভিতরে ভিতরে কাজ ছেড়ে ফেলিস, অথচ আমাদের বলিস না। আরশান এক মুহূর্ত চুপ করে রইল, তারপর গম্ভীর চোখে তাকালো। কি বলবো তোদের? নির্বাণ ঠোঁটে আঙ্গুল ঠেকিয়ে বলল, বা এখন আবার পোল্টি মারছিস? সোজা করে বল। ভোরবেলায় মেয়ে এলো, থাকলো আর বেরোলো, তুই কিছু বলবি না? আরশানের মুখ গাঢ় হয়ে উঠল, ঠান্ডা কণ্ঠে বলল, দেখ নির্বাণ, ফালতু কথা বলবি না। আমি কি মিথ্যে বলছি? চোখ দিয়ে দেখেছি, অ্যালিসাকে দেখলাম তোর বাড়ি থেকে বেরোতে। আরশান এবার চোখ শুরু করে তাকালো তার দিকে। হ্যাঁ তো? তো মানে? তুই নিজে মুখে স্বীকার করেছিস তোর বাড়ি থেকে বেরিয়েছে, আর তুই বলছিস তো? গত রাতে এসেছিল, কি জানি বিপদে পড়েছে বলল, আমি শুধু থাকতে দিয়েছে, ব্যাস। তোরা একসাথে থেকেছিস? স্টুপিড, যা খুশি বলিস না, আমরা আলাদা রুমে ঘুমিয়েছে। তখন নির্বাণের হঠাৎ মনে পড়ল গতকাল রাতে শাস্তাকে ফোন করেছিল, জিজ্ঞেস করেছিল আরশানের ব্যাপারে। তাই আরশানের দিকে তাকিয়ে বলল, আরে শোন, তোকে একটা কথা বলি। বল। কিন্তু কথা মুখ থেকে বের হবার আগেই পেছন থেকে দৌড়ে আসা পায়ের শব্দ ভেসে এলো। ভাইয়া, হাঁপাতে হাঁপাতে নির্বাণের ছোট বোন মৃদুল এসে দাঁড়ালো, মুখ লাল, কপালে ঘাম। ভাইয়া, আম্মু তোমাকে ডাকছে। নির্বাণ চোখ গোল করে তাকালো। আম্মু কেন ডাকবে? কারণ আম্মু জেনে গেছে তুমি যে গত রাতে ঘরে ফেরোনি, আর এখন ভীষণ রেগে আছে। নির্বাণের মুখ শুকিয়ে গেল, মাথার ভেতর বাজ পড়ার মতো শব্দ হলো। সে একবার আরশানের দিকে তাকালো, একবার মিতুলের দিকে। ওরে সর্বনাশ, আমি যাই, পরে কথা হবে। বলে একেবারে দৌড় লাগিয়ে দিল বাড়ির দিকে। আজকে ও রেহাই নেই। অন্যদিকে সাজ ধীরে ধীরে বাড়ির ভেতর ঢুকলো। চোখ দুটো সাবধানে এদিক ওদিক ঘুরিয়ে সে দেখলো আপাতত কাউকে দেখা যাচ্ছে না, যেন পুরো বাড়িটাই তার জন্য ফাঁকা হয়ে আছে। সেই সুযোগে সিঁড়ির দিকে এগিয়ে গেল। পায়ের শব্দ যতটা সম্ভব চাপা দিয়ে সিঁড়ি বেয়ে ওপরের দিকে উঠতে লাগলো।
অবশেষে নিজের রুমে পৌঁছে দরজা আস্তে করে ভেতর থেকে লাগিয়ে দিল সাজ। জানলার ফাঁক দিয়ে আসা হালকা বাতাসে পর্দা উড়ছিল। সাজ ধীরে ধীরে বিছানার পাশে গিয়ে বসল। মনে হচ্ছিল তার বুকের ভেতরে একটা ছোট্ট ঢাক বাজছে। আস্তে গিয়ে শুয়ে পড়ল বিছানায়। বালিশে মাথা রেখে চোখ বন্ধ করতেই বুকের ভেতরে সেই কাঁপুনি আরো তীব্র হলো। এখন শুধু অপেক্ষা, আরশান ভাই কবে চেনটা খুঁজে পাবে। সাজের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। বুকের ভেতর যেন প্রজাপতিরা ডানা ঝাপটালো। ভাবতে গাল দুটো লাল হয়ে উঠল। চাদর টেনে গাল ঢেকে ফেলল। আরশান রেডি হয়ে সোজা অফিসে চলে গিয়েছিল। অফিসে সারাদিন গেমিং প্রজেক্টের কাজ, প্রেজেন্টেশন, কোড, নতুন ডিজাইন, সবকিছু চাপ মাথায়। কাগজের ফাইল, একের পর এক মিটিং, মাথা ভার হয়ে আসছিল। বেশ রাতের দিকে ক্লান্ত শরীরে অফিস থেকে বের হলো। গাড়ি চালিয়ে ফিরল বাড়িতে। চারপাশ নিস্তব্ধ। তখন হালকা বাতাস বইছে। শরীরটা ভারী লাগছিল। জুতা খুলে করিডর ধরে হাঁটতে লাগলো। হঠাৎ ডান পাশের রুমের সামনে এসে থেমে গেল। সেখানে সাজ ঘুমিয়েছিল। কিছুক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে থাকলো। কি ভেবে ধীরে ধীরে দরজাটা ঠেলে ভেতরে ঢুকলো। রুম অন্ধকার, শুধু জানালা দিয়ে আসা চাঁদের আলো বিছানার এক পাশে ছড়িয়ে পড়েছে। বিছানা চাদর ভাঁজ হয়ে আছে। আরশান তাকিয়ে থাকলো চারপাশ। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ঘুরে বেরিয়ে যাচ্ছিল। হঠাৎ কি মনে করে আবারও ফিরে তাকালো। পায়ের শব্দ থেমে গেল। চোখ পড়ল বিছানার পাশে ছোট টেবিলের ওপর। ধীরে ধীরে এগিয়ে গিয়ে দাঁড়ালো। হাত বাড়িয়ে নিল টেবিলের থেকে একটা চেইন। চোখ বড় হয়ে গেল আরশানের। আঙ্গুলে ধরা চেনটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখলো। মুহূর্তেই বুক ধক করে উঠল। এটা তো ওর। বুকের ভেতর অদ্ভুত কাঁপন শুরু হলো। হাত শক্ত করে ধরে ফেললো সেটা। তার মানে সাজ? শিট। আর এক মুহূর্ত দাঁড়াতে পারল না। তাড়াহুড়ো করে বাইরে বের হয়ে এলো। মাথার ভেতর শুধু ঘুরছে সাজ সাজ। এমন সময় হঠাৎ মোবাইলের রিংটন বাজলো। হাত কাঁপতে কাঁপতে ফোনটা বের করলো। স্ক্রিনে নাম ভেসে উঠল নির্ভান। ধীর কণ্ঠ এলো, নির্ভান, আমার চোরি বাচ্চাটা বড় হয়ে গেছে। বড় হয়ে গেছে নির্ভান। নির্ভান হেসে ফেলল। আমি যেটা ভাবছি সেটা না তো। এলিশাই তোর বেবি বউ, ঠিক না? ঠিক বলেছিস। এলিশা আমার সাজ। আমি যাচ্ছি ওর কাছে। ফোন কেটে দিল সে। দৌড়ে নেমে গেল সিঁড়ি বেয়ে নিচে। গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে পড়ল। গাড়ির স্টিয়ারিং আঁকড়ে ধরে আরশানের চোখ ভাসছিল শুধু সাজের মুখ। বুকের ভেতর ঝড় উঠছে সাজকে একটা বার দেখার জন্য। কিছুক্ষণ পর গাড়ি এসে থামলো সাজদের বাড়ির সামনে। কিন্তু গেট তো লাগানো। আরশান হাতে ঘড়ি দেখল। রাত 11টা পেরিয়ে গেছে। এখন ঢোকা ঠিক হবে না। সবাই ঘুমিয়ে পড়েছে হয়তো। স্টিয়ারিংয়ে মাথা ঠেকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল আরশান। গাড়ি ঘুরিয়ে নিল। আজ রাতটা অপেক্ষাতে কাটুক। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে সে আবার আসবে সাজের কাছে। আরশানের গাড়ির আলো ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল। সেই মুহূর্তে ওপরে কাছে দরজা খুলল ধীরে ধীরে। সাজ বেরিয়ে এলো বেলকনিতে। চোখে এক ফোঁটা ঘুম নেই। সারাদিন অস্থির ছিল। ভাবছিল একবার অন্তত আরশান ভাইয়াকে দেখবে। অথচ আজ সারাদিন কেটে গেল, একবারও দেখা হলো না। হালকা রাতের বাতাস চুল এলোমেলো করে দিল। চারপাশ নীরব। দীর্ঘশ্বাস ফেলে ঠোঁটে ফিসফিস করলো, আরশান ভাইয়া, উনি কি চেনটা পায়নি? চোখের কোণে চিকচিক করছে আর্দ্রতা। মনটা অদ্ভুত কেমন করছে। যাকে সে খুঁজছে, যার জন্য সারাদিন অপেক্ষা করেছে, সে তো এলোই না। চুপচাপ ঠান্ডা রেলিংয়ে হাত রেখে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল সাজ। আকাশে রোদে ঝিলিক ছড়িয়ে আছে। সোনালি আঁচল মেলে দিয়েছে প্রকৃতি। সকালের মিষ্টি প্রহর। বাগানের বাতাসে হালকা সুগন্ধ। ফুলের পাপড়ি দোল খাচ্ছে বাতাসে। সাজ হাতে জলের কাচের জগ নিয়ে বাগানের টেবিলের দিকে এগিয়ে এলো। কাঠের গোল টেবিলটা রোদে চকচক করছে। টেবিলের পাশে রাখা চেয়ারগুলোই ইতিমধ্যে বসে আছে সামির আর হেলেনা। দুজনেই কথা বলছে। সাজ টেবিলটায় পানি রেখে ধীরে ধীরে নিজের জন্য একটা চেয়ার টেনে বসলো। কপালের কয়েকটা গোছা মুখের সামনে নেমে এলো। তখন টুকটুক শব্দে নুটি দৌড়ে এসে পড়ল সাজের পায়ের কাছে। নুটি সাজকে দেখে খুশিতে লাফাতে লাগলো। সাজ হেসে উঠল। নিচু হয়ে নুটিকে হাতে তুলে আদর করলো। ওর ছোট্ট বাদামি শরীরটায় আলতো হাত বোলালো। নুটি খুশিতে কিচিরমিচির ডাক ছাড়লো। লেজ নেড়ে ওর গলায় মুখ ঘষল। সাজ ব্যাগ থেকে ছোট্ট দানার মতো কিছু খাবার বের করে নুটির সামনে রাখলো। নুটি সঙ্গে সঙ্গে খাবারে ঝাঁপিয়ে পড়ল। আর সাজ অবাক হয়ে তার চঞ্চল খাওয়া দেখল। হালকা বাতাসে বাগানের ফুলগুলো মাথা দোলাচ্ছে। সাজ তখন নুটিকে খাবার খাওয়াতে ব্যস্ত।
তখন পায়ের শব্দ ভেসে আসতে সাজ কপাল কুঁচকে সামনের দিকে তাকাতেই চোখ আটকে গেল। আরশান চমকে উঠল। সাজ এখানে কিভাবে? তার মানে চেনটা পেয়েছে, কিন্তু এই মুহূর্তে ওকে এখানে আসতে হলো নাকি? আল্লাহ, যদি কিছু বলে ফেলে, সবাই যদি জেনে যায়। এখানে তো সামির ভাই আর হেলেনা মামিও আছে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেল সাজের। বুকের ভেতর যেন ঝড় বয়ে যাচ্ছে। সাজ তড়িঘড়ি ইশারায় বলল, কিছু বলবেন না, এখন কিছু বলবেন না প্লিজ। মুখের দিকে তাকিয়ে ইশারায় আরশানকে সতর্ক করলো। আরশান ভ্রু কুঁচকাল। সাজকে এমন করতে দেখে ভেতরে একরাশ প্রশ্ন জমে উঠেছে মনে। সাজ এমন করছে কেন? চুপ থাকতে বলছে কেন? নাকি কিছু লুকাচ্ছে? বুঝতে পারল না আরশান। এদিকে হেলেনা বেগম আরশানকে দেখে চমকে উঠলেন। মুখে হাসি ফুটে উঠল। আরে শান, তুমি? আরশান ভদ্রভঙ্গিতে এগিয়ে এসে বলল। হ্যালো আন্টি। হেলেনা স্নেহমাখা কণ্ঠে বললেন, এখানে বসো বাবা, হঠাৎ এলে যে, কিছু হয়েছে? আরশান সবার আগে এক ঝলক সাজের দিকে তাকালো। সাজের বুকের ভেতর কেঁপে উঠল। তারপর ধীরে বলল, এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনাদের সাথে দেখা করে যাই। সাজ স্বস্তির নিঃশ্বাস ফেলল। বুকের ভেতরের চাপটা কিছুটা হলেও হালকা হলো। ভালো হয়েছে আরশান ভাইয়া কিছু বলেনি, না হলে যে কি হতো ভাবতেই সাজের শরীর কাঁটা দিয়ে উঠল। হেলেনা হাসি মুখে বললেন, ভালো করেছো বাবা, এখানে বসো, আমি আসছি। বলে তিনি চেয়ার থেকে উঠে ভেতরের দিকে চলে গেলেন। সাজও ভেতরে গেল। বুকের ভেতর তখনও ধুকপুক করছে। মনে হলো চারপাশের বাতাস ভারী হয়ে গেছে। রুমে গিয়ে দরজা বন্ধ করে বিছানায় বসতেই চোখে ভেসে উঠল আরশানের সেই গম্ভীর দৃষ্টি। না, কিছু একটা করতে হবে। হাত কাঁপতে কাঁপতে টেবিল থেকে একটা কাগজ টেনে নিল। অজান্তেই চোখে পানি জমে উঠল, কিন্তু জোর করে আটকালো। চিরকুটে কিছু শব্দ লিখে ফেললো তাড়াহুড়োয়। আগে লিখে আসলে ভালো হতো, কিন্তু কে জানতো আরশান ভাই এভাবে হঠাৎ এত সকালে এসে পড়বে। চিরকুট ভাঁজ করে আঁকড়ে ধরলো হাতের মুঠোয়। হাসলো সাজ। এত অপেক্ষার পর দেখা। দ্রুত তো নিচে নামলো। সিঁড়ি বেয়ে নামার সময়ও বুকের ভেতর শ্বাস আটকে আসছে। একবার চোখ তুলে তাকাতেই দেখলো বাগানে বসে আছে আরশান, পাশে সামির বসা। উফ, সামির ভাইয়ের উপস্থিতি এখন দেওয়াল হয়ে দাঁড়িয়েছে। বিরক্ত হলো সাজ। সামনে এগিয়ে গেল। বাগানের ফুলের গন্ধ ভেসে আসছে, কিন্তু তার ভেতরের অস্থিরতা সেই সৌরভ টেরি পেতে দিল না। আরশানের কাছে গিয়ে থমকালো। সরাসরি হাতে দেওয়া সাহস হলো না। সামিরের চোখে ধরা পড়ার ভয় আছে। অতএব সাজ একটু ঝুঁকে আস্তে করে চিরকুটটা আরশানের ধারে ফেলে দিল। আরশানের দিকে তাকিয়ে ইশারায় বোঝালো। আরশান এক মুহূর্ত দেরি করলো না। স্বাভাবিক ভঙ্গিতে হাত সরিয়ে চিরকুটটা লুকিয়ে নিল। সে জানে না সাজ কেন এত লুকোচুরি করছে, তবে নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। তখন হেলেনা নাস্তার ট্রে হাতে নিয়ে এলেন। পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে গেল। সাজ একপাশে দাঁড়ালো। আরশান দ্রুততার সঙ্গে নাস্তা নিল। দু চারটা সাধারণ কথোপকথন হলো, কিন্তু সেই সময়টাতে দুজনে চোখে চোখ বারবার লুকিয়ে মিলল। প্রতিবারই বুক কেঁপে উঠল সাজের। কিছুক্ষণ পর আরশান উঠে দাঁড়ালো। বিদায় নেওয়ার ভঙ্গিতে সবাইকে সালাম করলো। বাগান থেকে বেরিয়ে যাওয়ার সময় একবার থেমে পেছনের দিকে তাকালো। সাজও তাকিয়ে পড়লো তার দিকে। চোখে চোখ পড়তে দুজনে নিঃশব্দ ভাষা মিলে গেল। অগণিত না বলা কথা, অজস্র প্রশ্ন আর এত বছর অপেক্ষা এক ঝলক দৃষ্টিতে ভেসে উঠল। তারপরে ধীরে ধীরে দরজার আড়ালে মিলিয়ে গেল আরশান। সাজ দাঁড়িয়ে রইল। হাতের তালু ঘামে ভিজে গেছে। বুকের ভেতর চাপা কাঁপন এখনো থামেনি। ভেতরে চলে যায় সাজ। সিঁড়ি বেয়ে ওপরের দিকে উঠতে লাগলো। প্রতিটি ধাপ অদ্ভুত এক অস্বস্তি, আবার আনন্দের ঢেউে ভেসে যাচ্ছে। বুকের ভেতর কেমন অচেনা কাঁপনই তৈরি হচ্ছিল। নিজের রুমে ঢুকতেই দরজা বন্ধ করে এক মুহূর্ত দাঁড়িয়ে রইল নিঃশ্বাস ফেলার জন্য। মনে হচ্ছিল বুকের ভেতরটা আগুনে জ্বলছে, অথচ ঠোঁটের কোণে অজান্তেই হাসি খেলে যাচ্ছে। আশ্চর্য, সে তো আগে কখনো এরকম অনুভব করেনি। এ কেমন লজ্জা! কেন এমন অকারণ কাঁপুনি? কেন এত অস্থিরতা? মুহূর্তের মধ্যে আরশানের চোখ তার সামনে ভেসে উঠল। সেই গভীর চাহনি, এক অদ্ভুত টান, যা সাজের মনকে একসাথে বন্দি করে ফেলেছিল। আয়নার সামনে গিয়ে দাঁড়াতেই নিজের মুখে লালচে আভা চোখে পড়ল। তারপর চুলের কিছু গোছা কাঁধের ওপর পড়তেই হাত দিয়ে সরালো। সাজ নিজের বুকের ওপর হাত রেখে গভীর নিঃশ্বাস নিল। মনে হচ্ছিল বুকের ভেতরটা কেউ শক্ত করে বাঁধা দড়ির মতো টেনে ধরেছে। আজ বিকেলে দেখা হবে, এই একটা চিন্তায় যে মাথা ভরিয়ে রেখেছে। আঙ্গুলে অজান্তেই চুল পাকাতে লাগলো। কি পরে যাবে সে? আরশান তাকাবে তার দিকে? সেই চিন্তায় গালে হালকা লজ্জার লালচে আভা ফুটে উঠল। সাজ দ্রুত কাবাট খুলে দিল। কাপড় চোপড়ের রঙিন স্তূপ একের পর এক টেনে বের করতে লাগলো।
এক একটা জামা আয়নার সামনে তুলে ধরে দেখছে, আবার অসন্তুষ্ট ভঙ্গিতে ফেলে দিচ্ছে পাশে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। চুল খোলা থাকলে ভালো লাগবে নাকি বাঁধলে? ঠোঁটে হালকা লিপ গ্লস দিলে কেমন লাগবে? ভাবতে ভাবতে নিজেই একবার হেসে উঠল। সেই মুহূর্তেই দরজা ঠেলে ভেতরে ঢুকলেন সোফি। সাজের রুমের অগোছালো অবস্থা দেখে হকচকিয়ে থেমে গেলেন। এসব কি করছিস এলি? সাজ অপ্রস্তুত হয়ে দ্রুত বলল। কিছু না মা, এমনি বাইরে যাব। সোফি মেয়ের চোখ মুখে চাপা উচ্ছ্বাস দেখে মৃদু হেসে মাথা নেড়ে চলে গেলেন। দরজা বন্ধ হতেই সাজ আবারও জামার দিকে মন দিল। আয়নায় নিজের দিকে তাকিয়ে মৃদু হাসল। আরশান চুপচাপ বসে আছে, হাতে সাজের দেওয়া চিরকুট, তাতে কয়েকটা মাত্র লাইন লেখা, কিন্তু সেই অল্প কথার ভেতরে অদ্ভুত লাগছে। চোখ দুটো বারবার সেই অক্ষরের ওপর দিয়ে চলে যাচ্ছে। এই কয়েকটা শব্দই তাকে সারা দিন অস্থির করে রেখেছে। কেন এমন করছে সাজ? কি এমন বিষয় আছে যে এভাবে লুকোচুরি করছে? এদিকে বিকেল আস্তে আস্তে গড়িয়ে সন্ধে নামছে, সূর্য ডুবে যাচ্ছে ধীরে ধীরে। পাখিরা দল বেঁধে বাসায় ফিরছে। গাছের ফাঁকে ফাঁকে কিচিরমিচির শব্দ ভেসে আসছে, কিন্তু সেদিকে সাজের কোনো হুঁশ নেই। সাজ এতক্ষণ ভাবতে ভাবতে কাবাট ঘেটে কি পরে যাবে সেই হিসেবে ব্যস্ত ছিল। কখন যে ক্লান্ত হয়ে বিছানায় হেলান দিয়ে চোখ বন্ধ করেছে সে নিজেও জানে না। অচেতনভাবে গভীর ঘুম গ্রাস করে নেয়। ঘুমে মুখটা শান্ত, অথচ বাইরের সময় থেমে নেই। শহরের পার্কে আরশান বসে আছে, চারপাশে আলো জ্বলে উঠছে একে একে। পথগতির হলুদ আভা ছড়িয়ে পড়েছে। পার্কে কিছু বাচ্চারা এখনো খেলা করছে, কেউ বা হাঁটছে, কেউ আবার বেঞ্চে বসে আড্ডা দিচ্ছে, কিন্তু আরশানের চোখে এসবের কিছুই ধরা দিচ্ছে না। তার দৃষ্টি বারবার পথের দিকে। সে হাত ঘড়ি তুলল, কাঁটা 6টার উপরে গিয়েছে। বুকের ভেতর এক অদ্ভুত অস্থিরতা জমে উঠল, কিন্তু এখন সন্ধে নামছে আর সাজের কোনো দেখা নেই। অপেক্ষার মিনিটগুলো যেন ঘন্টা হয়ে যাচ্ছে। হাতে ধরা ঘড়ির কাঁটা তাকে তাড়া করছে, প্রতিটি টিক টিক শব্দে বিরক্তি আর উৎকণ্ঠা বাড়ছে। আরশান বেঞ্চে বসে অস্থিরভাবে চারদিকে তাকায়, ব্যাকুল হয়ে প্রতিটি মুহূর্ত গুনছে। প্রতিবারই মনে হয় হয়তো এ বুঝি সাজ এসে দাঁড়াবে সামনে, কিন্তু না, কেবলই অপরিচিত মুখ। চারপাশের আলো আরো গাঢ় হচ্ছে। সন্ধ্যার হাওয়া হালকা ঠান্ডা হয়ে বয়ে যাচ্ছে, পাতা দুলছে মৃদু শব্দ তুলে। অথচ আরশানের ভেতরটা আরো অশান্ত হয়ে উঠছে। আকাশের গাঢ় নীলের ভেতর কমলা রঙের রেখা শেষ বিদায় জানাচ্ছে দিনের। তখন সাজ হঠাৎ ঘুম ঘুম চোখে নিচে নামলো। বসার ঘরে সোফি বসেছিলেন। সাজকে দেখে হালকা অবাক হয়ে বললেন, তুই না কোথায় যাবি বললি? কথাটা শুনে সাজ চমকে উঠল। এক ঝটকায় সব মনে পড়ল, বুকের ভেতরটা কেঁপে উঠল। হায় আল্লাহ, আমি তো ভুলেই গেছি। তাড়াতাড়ি দেওয়ালে টাঙানো ঘড়ির দিকে তাকালো। কাটা তখন রাত 8টার ঘরে দাঁড়িয়ে। চোখ বড় বড় হয়ে গেল। এক মুহূর্ত নষ্ট না করে ছুটে গেল রুমে। এলোমেলো হয়ে থাকা ড্রেসগুলো থেকে তাড়াহুড়ো করে একটা বেছে নিল। আয়নায় দাঁড়িয়ে ঝটপট চুল আঁচড়ালো, ঠোঁটে হালকা লিপ গ্লস মেখে নিল। তারপর দ্রুত দরজা ঠেলে বাইরে বের হয়ে গেল সাজ। শহরের রাস্তায় লাইটগুলো জ্বলে উঠেছে একে একে। আরশান স্টিয়ারিংয়ে হাত শক্ত করে ধরে আছে। বহুক্ষণ অপেক্ষা করছিল। একের পর এক মিনিট কেটে যাচ্ছিল, অথচ কোনো খোঁজ নেই সাজের। তার ধৈর্য ভেঙে যাচ্ছিল। শেষমেশ সে বিরক্তি নিয়ে গাড়ি স্টার্ট দিল। এদিকে সাজও বের হয়েছে গাড়ি নিয়ে। বুকের ভেতর কেমন ঢেউ খেলছে। তখন রাস্তার দু প্রান্ত থেকে দুটি গাড়ি এগিয়ে আসছে, একটায় আরশান আর অন্যটায় সাজ। এক নির্জন মোড়ে দুটি গাড়ি পাশাপাশি এসে দাঁড়ালো। আরশানের চোখে প্রথমেই ধরা পড়ল সাজ। গাড়ির হেডলাইটের আলোয় তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল। চুলগুলো একটু এলোমেলো। কাছে আসতেই মুহূর্তের জন্য দুজনের চোখাচোখি হলো। নিঃশ্বাস ভারী হয়ে এলো। গাড়ি থামিয়ে স্থির হয়ে গেল। সাজ দরজা খুলে দ্রুত নেমে গেল গাড়ি থেকে। একটানা দৌড়ে এলো আরশানের দিকে। তার চোখে জল চিকচিক করছে, কণ্ঠরোধ হয়ে আছে, ঠোঁট কাঁপছে, কিছু বলতে চাইছে কিন্তু শব্দ বেরোচ্ছে না। আরশানও গাড়ি থেকে নেমে এলো। সাজ কাছে আসতে একটা তীব্র শব্দ চারপাশে নীরবতা ভেঙে দিল। সাজের গাল লাল হয়ে উঠল। সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল, চোখ দুটো ভিজে উঠল। হতবাক হয়ে তাকিয়ে রইল আরশানের দিকে। আরশান দাঁড়িয়ে আছে অবিচল। এতক্ষণ নাটক করছিলে? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে? কথাগুলো কেটে গেল সাজের বুকের ভেতর। সে কিছু বলতে চাইলেও গলা শুকিয়ে গেল। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আরশান আর তাকালো না, গাড়ির দিকে এগিয়ে গেল চেনটা আনার জন্য। সাজ মনে করছে আরশান চলে যাচ্ছে। তার ভেতরটা মোচড় দিয়ে উঠল। বুকের ভেতর কেমন শূন্য হয়ে গেল। চোখে অঝোর জল জমে উঠল। ঠোঁট কামড়ে ধরল।
ওকে রেখে চলে যাচ্ছে, সাজ এক কাণ্ড করে বসলো। রাগ সামলাতে না পেরে নিজের পায়ের উঁচু হিল ঝুঁকে হিল খুলে ফেলল। কাঁপতে থাকা আঙ্গুলে জুতোটা শক্ত করে ধরে হিলটা ছুড়ে দিল সরাসরি আরশানের দিকে। সোজা গিয়ে লাগলো আরশানের পিঠে। চমকে দাঁড়িয়ে গেল আরশান। কয়েক সেকেন্ড থেমে থাকলো নিঃশব্দে। তারপর ধীরে ধীরে ঘুরে তাকালো পেছনে। সাজ আর দাঁড়ালো না। চোখের জল মুছতে মুছতে দ্রুত গাড়ির দিকে হাঁটতে লাগলো। আরশান ঝুঁকে পড়ে হিলটা হাতে নিল, মৃদু গলায় বলল, আশ্চর্য, তুই তো একেবারে সিন্ড্রেলার মতো হিল ফেলে যাচ্ছিস। বেয়াদব, কোথায় পালাচ্ছিস? কথাগুলো বাতাসে ভেসে গেল, কিন্তু সাজ আর শুনল না। ততক্ষণে সে গাড়িতে উঠে পড়েছে। চাকা ঘোরাতে ধুলো উড়ল রাস্তায়। কয়েক সেকেন্ডের মধ্যে সাজের গাড়ি মিলিয়ে গেল শহরের আলো আধারের ভিড়ে। আরশান হাসল। আমার থেকে কোথায় পালাবি? সে রাতে দুজনেরই চোখে ঘুম এলো না। দুজনেই আলাদা ঘরে, আলাদা বিছানায়, অথচ একই অস্থিরতায় ভুগছিল। তাদের রাতের আকাশে একই চাঁদ উঠেছিল, আর সেই চাঁদের আলোয় দুজনের হৃদয়ের দূরত্ব আরো কাছে টেনে আনছিল। নিদ্রাহীন রাতের প্রতিটি মুহূর্তে কেবল একে অপরের ছায়া ভাসছে চোখের সামনে। পরদিন লাইব্রেরির বইয়ের তাকগুলো সারি সারি দাঁড়িয়ে আছে। সাজ এক কোণে বসে আছে অনেকক্ষণ ধরে। চারপাশে অন্য ছাত্রছাত্রীরা ধীরে ধীরে বেরিয়ে গেছে। জানালার ফাঁক দিয়ে আসা আলোয় ধুলো ভেসে উঠছে। ক্লাস শেষ হয়েছে অনেক আগে, অথচ সাজ বাড়ি যায়নি। মনটা অস্থির লাগছে, কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না। মেহুলও আসেনি আজ। একা হয়ে বসে থাকতে থাকতে বুকটা ভারী হয়ে উঠল। শেষমেশ উঠে দাঁড়ালো সে। গেট দিয়ে বেরোতেই চোখ পড়ল আরশান গাড়ির সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। সাদা শার্ট পরা, উপরে দুটো বোতাম খোলা, হালকা বাতাসে চুল উড়ছে। সাজের বুকটা হু হু করে উঠল, কিন্তু সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে নিল সে। এখন আসছে আবার কষ্ট দিতে। রাতভর ঘুম না হতে দিয়ে আজ এসে দাঁড়িয়েছে। আমি যাবই না। চোখ নামিয়ে সোজা হাঁটা শুরু করলো। ভান করলো যেন আরশানকে দেখেইনি, কিন্তু আরশান থেমে থাকলো না। পা বাড়িয়ে সাজের দিকে এগিয়ে এলো। কাছে আসতেই ঠান্ডা গলায় বলল, গাড়িতে ওঠ। হু আর ইউ? আরশানের ঠোঁটে মৃদু হাসি ফুটল। সে এক পা এগিয়ে এসে গাঢ় কণ্ঠে বলল, ইয়োর হাজব্যান্ড, বেবি। সাজ এবার ঘুরে তাকালো। আমি তো চিনি না আপনাকে। আরশান ভ্রু উঁচু করলো। বাহ, এত রাতে মেমোরি লস। এখান থেকে চলে যান। আমাকে রাগেশ না সাজ, গাড়িতে ওঠ। সাজ অভিমানী চোখে তাকালো। যাব না আমি। কয়েক সেকেন্ডের জন্য চারপাশটা থমথমে হয়ে গেল। তখন এরিক তার গাড়ির দিকে যাচ্ছিল। ওদের দেখে বিদ্রুপ ভরা হাসি হেসে উঠল। দেখ দেখ, ড্রামা চলছে এখানে। আরশানের দৃষ্টি মুহূর্তে এরিকের দিকে ঘুরে গেল। চোয়াল শক্ত হয়ে আছে। এরিক তা ছিল ভরে আবার বলল, শালার এখানে আসে ভাব নিতে, হিরো সাজবি নাকি? আরশানের বুক ওঠানামা করছে রাগে। মুহূর্তের মধ্যে সে সামনে এগিয়ে গেল। এক ঝটকায় তার মুষ্টিবদ্ধ হাত গিয়ে পড়ল এরিকের নাকে। প্রচন্ড আঘাতে এরিক পেছনে হোঁচট খেল। মুহূর্তেই নাক ফেটে লাল রক্ত ঝরতে শুরু করলো। চারপাশে যারা ছিল তারা স্তব্ধ হয়ে গেল। সাজ বিস্ফারিত চোখে তাকিয়ে আছে। এরিক যন্ত্রণায় গর্জে উঠল। তুই? আরশানের দিকে ঝাঁপিয়ে পড়বে, কিন্তু ঠিক তখনই ওর সঙ্গে থাকা কয়েকজন ছেলে তাড়াতাড়ি ধরে ফেলল। শান্ত হও, এখন না, চল আগে এখান থেকে যাই। তারা কোনো মতে তাকে টেনে হিঁচড়ে দূরে সরাতে লাগলো। রক্তে ভিজে যাওয়া নাক মুছতে মুছতে শেষবারের মতো এরিক তাকালো আরশানের দিকে, চোখে এক রাশ তীক্ষ্ণ দৃষ্টি। এরিক চলে যেতে চারপাশে হালকা ফিসফাস শুরু হয়ে গেল। সাজ কিছু একটা বলবে ভেবেছিল, কিন্তু তার আগে আরশান ঝট করে এগিয়ে এলো। তাকে দুই হাতে তুলে নিল কোলে। সাজ চমকে উঠল। এই কি করছেন আপনি? নামান আমায়। কিন্তু আরশানের মুখের গম্ভীরতা একটুও বদলালো না। নীরবে এগিয়ে গিয়ে সোজা গাড়ির দরজা খুলে তাকে ভেতরে বসিয়ে দিল। আরশান নিজেও বসে পড়ল ড্রাইভিং সিটে। গাড়ি ধীরে ধীরে রাস্তা ধরে এগিয়ে যেতে লাগলো। সাজ ছটফট করছে সিটে বসে। তার মুখ লাল হয়ে উঠেছে বিরক্তিতে। আমি কিন্তু নেমে যাব। আরশান এক মুহূর্তের জন্য তার দিকে তাকালো, ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, যা। সাজ একদম হতভম্ব হয়ে গেল। সে দরজার হাতলে হাত রেখে টের পেল আরশান তার কবজি শক্ত করে ধরে আছে। এক হাতে স্টিয়ারিং ঘোরাচ্ছে, আর অন্য হাতে শক্ত করে চেপে রেখেছে তার হাত। আপনাকে কি এমনিতেই আরশোলা বলি? জুতো মারলেও উড়ে এসে পড়েন। বড় হয়ে দেখছি সাহস বেড়েছে, রিমোট দিয়ে ছোট করে ফেলবো, বেয়াদব। সাজ ঠোঁট ফোলালো, ঝুঁকে পড়ে আরশানের হাতে দাঁত বসিয়ে দিল। আরশান সামান্যও টলেনি।
মুখে কোনো ভাঁজ পড়ল না, একটুও শব্দ বের হলো না, শুধু দৃঢ়ভাবে গাড়ি চালিয়ে যাচ্ছিল। শ্বাস থমকে গেল। ব্যথা কি কিছুই পেল না নাকি? তার মনে অদ্ভুত প্রশ্ন জাগলো। সে চোখ ছোট করে আবারও ঝুঁকে এলো। এবার আরো জোরে কামড় দিল। দাঁতের চাপ এতটাই তীব্র যে সাধারণ মানুষ হলে চিৎকার করে উঠত। সাজ অবাক হয়ে তাকালো। আরশান টু শব্দ করেনি। গাড়ি এসে ধীরে ধীরে থামলো আরশানের বাড়ির সামনে। চারদিকে তখন নীরবতায় আচ্ছন্ন। আকাশের বুক জুড়ে জমে উঠেছে কালো মেঘ। চাপা আসনি বার্তা ভেসে বেড়াচ্ছে চারপাশে। হালকা বাতাস বইছে, তবে সেই বাতাসের ভেতরে অস্বস্তির চাপা ভার ছড়িয়ে আছে। গাড়ির দরজা খুলে দাঁড়ালো আরশান। সাজও গাড়ি থেকে নামলো। নামার পরই দুহাত দিয়ে লোহার গেট ধরে দাঁড়িয়ে রইল, যেন আর কোনো দিকে যাবে না। তাকিয়ে বলল, বললাম তো যাবো না আমি। কেন এত জোর করছেন? বিরক্ত কেন করছেন? আপনার নামে কেস করবো আমি ইভটিজিং এর। বুঝেছেন আপনি? আশ্চর্য, আমি কখন থেকে ইভটিজিং করলাম? সাজ রাগে অভিমানে ফুঁসে উঠল। এই যে এখন আমার সাথে জোর করছেন, এটা কি ইভটিজিং না? আরশানের ঠোঁটে বাঁকা হাসি ফুটল। আমার তো অধিকার আছে, চাইলে এখন অনেক কিছু করতে পারি। সাজ চোখ ছোট করে তাকালো। অসভ্য লোক। আরশান এগিয়ে এসে থেমে দাঁড়ালো তার সামনে। ভিতরে চল। যাব না। সাজ গেট আঁকড়ে ধরলো আরো শক্ত করে। আচ্ছা, তোর হিলটা নিয়ে যা, তুই ফেলে রেখে গেছিস। এটার জন্যই আমার বাড়ির ভেতর এখন ঘূর্ণিঝড় বইছে। আমি আর আটকাবো না তোকে, তাড়াতাড়ি কর। দেখ, বৃষ্টি হবে। সাজ ঠোঁট কামড়ে ভেজা চোখে তাকালো। বিরক্তি আর অভিমান মিলেমিশে ভেতরে ঝড় তুলছে। ফেলে দিন, আমি চাই না, আমার দরকার নেই। আরশান মাথা নেড়ে ধীরে বলল, আমি পারবো না ফেলে দিতে, তুই যা, নিয়ে যা, এটা তোর। দৈবাত্য মুহূর্তে আকাশ ফেটে ঝড়ঝড়িয়ে বৃষ্টি নেমে এলো। মেঘের বজ্রধ্বনি আর ঝোড়ো বাতাস দুজনকেই কাঁপিয়ে দিল। বৃষ্টি তীব্র হয়ে উঠল, তবুও কেউ নড়ল না। বৃষ্টির ফোঁটা তাদের দুজনকে ভিজিয়ে দিল। আরশান সাজের হাত ধরল। সাজ মুহূর্তের জন্য হতবাক। তার দৃষ্টি অস্পষ্ট হয়ে এলো বৃষ্টির পানিতে আর অশ্রু জলে মিশে। সে হাত ছাড়িয়ে নিতে মরিয়া হয়ে উঠল। টানাটানির ভেতরেই তার চোখ ভিজে উঠল। টলমল চোখে তাকিয়ে ডুকরে কেঁদে উঠল। বুকের ভেতরে জমে থাকা অভিমান একসাথে ফেটে পড়ল। চেহারায় ভাঙা কাচের মতো তীব্র ব্যথা উঠল। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি তো আমাকে মনে রাখেননি, ভুলের খাতায় ঠেলে দিয়েছেন। ছোট্ট সাঁঝকে ভুলে গেছেন আপনি, অথচ আমি তো পারিনি। আপনি মুক্ত হয়ে গেছেন, কিন্তু আমি বন্দী হয়ে রয়ে গেছি আপনার অনুপস্থিতির গোলক ধাঁধায়। আমার প্রতিটা নিঃশ্বাসে, প্রতিটা কথায় আপনার অনুরণন, অথচ আপনার কাছে আমি কেবল এক ভুলে যাওয়া অধ্যায়। এখন আফসোস হচ্ছে, কেন আপনাকে আমার স্মৃতির ভেতর এত যত্নে বাঁচিয়ে রাখলাম আমি। সাজের কণ্ঠ ক্ষীণ হয়ে উঠল। আপনি ভেবেছেন আমি নেই, সাজ নেই, মরে গেছে, তাই তো? আরশান ধমকে উঠল। সাজ? মুহূর্তের ভেতর আরশান এগিয়ে এসে সাজকে শক্ত করে বুকের ভেতর জড়িয়ে ধরল। আমার দিকটা দেখলে না? প্রতিদিন তোর উপস্থিতি আমার বুকটা জ্বালিয়ে ছাই করে দিয়েছে। তোকে এক ঝলক দেখার জন্য মনটা অস্থির হয়ে ছটফট করছে বারবার। দিন যত গড়িয়েছে, তোর জন্য আমার তৃষ্ণা তত বেড়েছে। তোকে এক পলক দেখার জন্য আমি তোর দায়িত্ব নিয়েছিলাম। কি করে ভুলবো তোকে? এই শেরহা মর্শানা এখনো আঁকলে রেখেছে তার ছোট্ট সাজকে। ভুলে যায়নি, এক মুহূর্তের জন্য ভুলে যায়নি তার বেবি বউকে। বৃষ্টি তখনও অঝোর ধারা বইছে ঝুমঝুম করে। সাজের চোখ থেকে ঝরে পড়া অশ্রু বৃষ্টির জলে মিশে গেল। আরশানের বুকের ভেতর মাথা গুজে হাত কাঁপতে কাঁপতে দুহাত দিয়ে জড়িয়ে ধরল সাজ। বুকের ভেতর জমে থাকা সব ব্যথা ওই আলিঙ্গনে গলে বেরিয়ে আসছিল। কিছুক্ষণ পর সাজ হেঁচকি তুলে ভাঙা কণ্ঠে জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনার কি গার্লফ্রেন্ড আছে? না, তবে একটি বেবি বউ আছে। বাতাসের সাথে ভেসে এলো তার সেই কথা। সাজ প্রথমেই বিস্মিত, লজ্জায় গাল লাল হয়ে উঠল, তারপর খিলখিলিয়ে হেসে উঠল। বৃষ্টি থেমে গেছে অনেক আগেই। বাইরের আকাশে হালকা ধোঁয়াটে মেঘ ভাসছে। মাঝে মাঝে ঠান্ডা হাওয়া ঝাপটা এসে জানালার কাঁচ কাঁপিয়ে দিচ্ছে। জানালার কাঁচ বেয়ে গড়িয়ে পড়া পানির ফোঁটাগুলো এখন শুধু ভেজা দাগ হয়ে আছে। বাইরে হালকা বাতাস বইছে, গাছে ডালপালা নড়ে উঠছে মাঝে মাঝে। সাজ ধীরে ধীরে ওয়াশরুমের দরজা খুলে উকি দেয়। ভেতরে ভিজে থাকা চুল কাঁধে লেপ্টে আছে। মুখে হালকা পানির ফোঁটা চকচক করছে। চোখে মুখে দ্বিধা আর একটু অস্বস্তি, কারণ বাইরে আসার মতো শুকনো কাপড় তার হাতে নেই। চোখ পড়ে আরশানের দিকে। সাজ একটু ইতস্তত করে, তারপর নিচু স্বরে বলে ওঠে, আমি কি পারবো?
আরশান তখন বিছানায় আধো শোয়া হয়ে ফোনে স্ক্রল করছে। ফ্ল্যাশ লাইটের মতো নীলাভ স্ক্রিনের আলো ওর মুখের ওপর পড়ছে। সাজের কণ্ঠ শোনা মাত্রই হাতের মোবাইল থামিয়ে তাকায়। চোখের দৃষ্টিতে সামান্য বিস্ময়। মেয়েদের কাপড় এখন সে কই পাবে? মুহূর্তের মধ্যে মাথায় ঘুরে যায় এক গাদা চিন্তা। কিছু না বলে উঠে দাঁড়ায় সে। কাবারের দিকে এগিয়ে যায়। কয়েক সেকেন্ড পর কাবার থেকে একটা ঢিলে ঢালা সাদা শার্ট আর গাঢ় রঙের ট্রাউজার বের করে। সাজ তখনও দরজার ফাঁকে দাঁড়িয়ে। ভেজা চুলের গোছা কাঁধ বেয়ে নেমে আসছে। মুখের পাশে আটকে আছে ভেজে চুল। আরশান এগিয়ে আসে, তার হাত বাড়িয়ে দেয়। আপাতত এটা পরে নে। সাজ যখন ওয়াশরুম থেকে বের হলো তখন রুমটা ফাঁকা। আরশান নেই, হয়তো নিচে গেছে। সাজ পা টিপে এগিয়ে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্ব দেখে। শার্টটা তার গায়ে ঢিলে ঢালা, হাতার প্রান্ত প্রায় আঙ্গুল ঢেকে ফেলেছে। শার্ট থেকে ভেসে আসছে পুরুষালী ঘ্রাণ, যা অজান্তেই সাজের ভেতরে শিহরণ জাগিয়ে তুলল। ঘ্রাণটা যেন ধীরে ধীরে তাকে ঘিরে ধরছে। সাজ শার্টের কলারটা আলতো করে মুখের কাছে নিয়ে আসে। একবার দুবার গভীরভাবে শ্বাস নেয়। বুক কেঁপে ওঠে, হৃদস্পন্দন একটু বেড়ে যায়। সাজ চোখ বুজে ফেলে। মুহূর্তের জন্য মনে হয় আরশান এই ঘরেই আছে, খুব কাছে দাঁড়িয়ে আছে। সাজ আয়নায় তাকায় আবার। শার্টের ভেতরে ঢাকা শরীরটা কেমন নার্ভাস। ঠোঁটের কোণে লাজুক হাসি চলে আসে। সাজ নিজের সাথে আস্তে করে ফিসফিস করে বলে ওঠে, না, মন্দ লাগছে না একেবারেই, বরং কেমন যেন ভালোই লাগছে। তখন টেবিলের উপর রাখা সাজের ফোনটা কেঁপে ওঠে। সাজ দ্রুত এগিয়ে গিয়ে স্ক্রিনের দিকে তাকায়। সফি ফোন দিয়েছে। মুহূর্তে গলার ভেতর শুকনো একটা দলা জমে গেল। মা নিশ্চয়ই চিন্তায় পাগল হয়ে গেছে। এই সময়েও বাড়ি ফিরেনি সে, কিন্তু সে তো এখন আরশানের বাড়িতে। কিছুক্ষণ দ্বিধায় কাটলেও শেষ পর্যন্ত কল রিসিভ করলো সাজ। ওপাশ থেকে সফির কণ্ঠে উদ্বেগ। এতক্ষণ ধরে কোথায় আছিস এলি? বাড়িতে আসলি না কেন? আমি মেহুলদের বাসায় আছি মা, তুমি দুশ্চিন্তা করো না। কথাটা বলতেই বুকের ভেতর কেমন খচখচ করছে। সে জানে এটা মিথ্যা, তবু আর যে কোনো উপায় নেই। মেহুলদের বাসায়? আচ্ছা, তুই ঠিক আছিস তো? কোনো সমস্যা হয়নি? শ্বাস ঠোঁট কামড়ে ধরে চোখ বন্ধ করলো। কি বলবে? সত্যিটা বলার মতো সময় নয়। মায়ের দুশ্চিন্তাটুকু কমানোর জন্য হলেও মিথ্যে বলতে হবে। ধীর কণ্ঠে সে জবাব দিল, হ্যাঁ মা, ঠিক আছে, আমি সকালেই চলে আসব। আচ্ছা। ফোন কেটে দেয় সাজ। দীর্ঘশ্বাস ফেলে ফোনটা ধীরে টেবিলে রেখে দিল। টুপটাপ পায়ে এগিয়ে গেল দরজার দিকে। আরশান এতক্ষণ নিচে কি করছে? সিঁড়ি বেয়ে নিচে নামলো সাজ। নিচে নেমে চোখ পড়ল ডাইনিং টেবিলের কাছে দাঁড়িয়ে থাকা আরশান। টেবিলের উপর একে একে গরম ধোয়া উঠছে। সাজের ক্ষুধার্ত শরীরটাকে এক মুহূর্ত নাড়া দিয়ে উঠল। আরশান সাজকে নামতে দেখে তার চোখ হঠাৎ থেমে গেল। এক মুহূর্ত স্থির হয়ে তাকিয়ে রইল। সাজ পরেছে তারই শার্ট। শরীরে গরমের তুলনায় সেটা বেশ ঢিলা, তবুও সেই অগোছালো ভঙ্গিতেই সাজকে ভীষণ সুন্দর লাগছে। সাজ কিছুটা অস্বস্তি নিয়ে ধীরে ধীরে এগিয়ে এলো। চোখ নামিয়ে টেবিলের এক পাশে বসে পড়ল। দুজন পাশাপাশি বসে খেতে শুরু করলো। সাজের মনে হচ্ছিল এই মুহূর্তটা থেমে যাক, আর কখনো যেন শেষ না হয়। খাওয়া শেষ হলে আরশান প্লেটগুলো হাতে নিয়ে কিচেনে চলে গেল। সাজ উঠে গিয়ে সোফায় বসলো। নরম কুশনে শরীর ডুবিয়ে দিল। কিছুক্ষণ পর আরশানও ফিরে এসে তার পাশে বসলো। সাজ এক মুহূর্ত দ্বিধা করলো, তারপর নিঃশব্দে মাথা রাখলো আরশানের কাঁধে। এক হাত বাড়িয়ে আরশান সাজের মাথায় হাত বুলিয়ে দিল। আঙ্গুলগুলো স্নিগ্ধ স্পর্শে সাজের চুলের ভেতর দিয়ে বয়ে গেল। সাজের মাথায় হাত বোলাতে বোলাতে আরশান বলল, আমি তো ভেবেছিলাম এত বছর না দেখে ভুলে যাবে। সাজ চোখ বন্ধ করে মৃদু হেসে বলল, দেখিনি তো কি হয়েছে, মনে তো ছিলেন। আমার কল্পনায় আপনি সব সময় ছিলেন, একটুও ফিকে হননি। আরশানের ঠোঁটের কোণে নরম হাসি ফুটল। সে সাজকে আরো কাছে টেনে নিল। সে মাথা ঝুঁকিয়ে সাজের মাথায় ঠোঁট ছুঁয়ে দিল। মেহুল বসে আছে সোফার এক কোণে, তার হাত দুটো হাঁটুর উপর আলগোছে রাখা, চোখ দুটো শূন্য স্থির। তার সামনে বসে আছে তার মা, মুখ ভর্তি বিরক্তি, ঠোঁট শক্তভাবে চেপে ধরা, কপালে হালকা ভাঁজ। তিনি যেন আবারও মেহুলকে নিয়ে হতাশ হয়েছেন। তুমি রাহাবের সাথে দেখা করতে যাওনি কেন? মেহুল মাথা নিচু করে নরম স্বরে বলল, মনে ছিল না। তার মা চোখ বড় বড় করে তাকালেন, যেন এই উত্তরকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মনে ছিল না মানে কি? এইসব ভুলে যাওয়ার মতো ব্যাপার। আগামীকালই দেখা করতে যাবে। 2 দিন পর বিয়ের তারিখ ঠিক হবে। কোনো ঝামেলা করবে না মেহুল।
কথাগুলো ছুরি দিয়ে কেটে নেওয়ার মতো সোজা সাপটা। না কোনো আবেগ, না কোনো স্নেহ, শুধু নির্দেশ, আদেশ আর চাপ। এক মুহূর্ত চুপ করে থেকে তিনি আবার বললেন, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। কথাগুলো হুকুমের মতো বাজলো মেহুলের কানে। ওর কোনো কথা বলার অধিকার নেই, কেবল মাথা নিচু করে ধীরে ধীরে উঠে দাঁড়ালো সে। ভারী পায়ে নিজের রুমের দিকে যায়। দরজা লাগিয়ে বিছানায় বসতেই নিঃশ্বাস ভারী হয়ে এলো। আজকাল কিছুই আর ভালো লাগে না তার। তার মা বাবা দুজনেই সারা জীবন এত ব্যস্ত থেকেছেন যে সন্তানের মুখের দিকে তাকানোর সময়ও পাননি। কখনো তাদের ভালোবাসার উষ্ণতা মেহুল পায়নি। এমনকি নিকেও একই শূন্যতায় বড় হচ্ছে। মেহুলের মা বাবা দুজনে নিজেদের কাজে সবসময় ব্যস্ত। আদর, যত্ন, একসাথে সময় কাটানো, এসব তাদের জীবনে কোনোদিন আসেনি। মেহুল মনে করতে চেষ্টা করে, শেষ কবে মা তাকে কাছে বসিয়ে গল্প করেছিলেন, শেষ কবে বাবা তার মাথায় হাত রেখেছে। কিন্তু সে কিছুই মনে করতে পারে না, সে স্মৃতি নেই, কারণ সেই মুহূর্ত কোনোদিন আসেইনি। সম্পর্কে রাহাব তার চাচাতো ভাই। আজও যখন বিয়ের প্রসঙ্গ উঠল, তার মা একবারও জিজ্ঞেস করলেন না সে রাজি কিনা, সে কারো জন্য প্রস্তুত কিনা। যেন তার কোনো অনুভূতিরই মূল্য নেই। সে একটা মূক চরিত্র, শুধু অন্যের ইচ্ছে মতো অভিনয় করবে। চোখ বন্ধ করতেই বুকের ভেতর অদ্ভুত শূন্যতা ভর করল। সে ভেবেছিল হয়তো ভালোবাসা বা অন্ততপক্ষে সামান্য বোঝাপড়ার জায়গা একদিন পাবে পরিবারের কাছ থেকে। কিন্তু যত দিন যাচ্ছে ততই বুঝছে তার জীবনের সিদ্ধান্তগুলো সে নিজে নেয় না, তার হয়ে অন্যরা নিয়ে নেয়। সাজ আরশানের কাঁধে ঘুমিয়ে পড়েছে। নিঃশ্বাস গাঢ় হয়ে উঠছে, বুকটা আস্তে আস্তে উঠছে নামছে। আরশান তাকিয়ে মৃদু হাসল। ধীরে ধীরে নিজের কাঁধ থেকে সাজকে আলগা করল সে, যাতে সাজের ঘুম না ভাঙে। তারপর সাবধানে 2 হাতে সাজকে কোলে তুলে নিল। সিঁড়ি বেয়ে ওপরে উঠতে উঠতে মাঝে মাঝে সাজের মুখের দিকে তাকাচ্ছিল সে। ম্লান আলোয় সাজের মুখটা আরো কোমল লাগছে। নিজের রুমে ঢুকে বিছানার উপর আলতো করে শুয়ে দিল আরশান। হাত সরাতে গিয়েও সরাতে পারল না। কিছুক্ষণের জন্য থমকে দাঁড়ালো, তারপর ঝুঁকে এসে সাজের কপালে হালকা ছোঁয়া দিল হাত দিয়ে। সাজ নড়ল না, ঘুমই ভাঙল না। আরশান চোখ ফেরাতে পারছিল না। ছোট্ট মেয়েটা কত বড় হয়ে গেছে, অথচ এভাবে তাকালে মনে হয় নতুন করে চিনছে। ছোট ছোট চুলগুলো কানের কাছে এলোমেলো হয়ে পড়েছিল। সাবধানে হাত বাড়িয়ে চুলগুলো সরিয়ে দিল। আঙ্গুল ছুঁয়ে গেল সাজের নরম গালে। মুখটা স্নিগ্ধ লাগছে, ঠিক যেন সকালের শিশিরে ভেজা ফুলের মতো। আরশান ধীরে ধীরে নিচু হলো। বুকের ভেতর অদ্ভুত কাঁপুনি চলছিল, তবুও নিজেকে আটকাতে পারল না। সাজের গালে ঠোঁট ছুঁয়ে দিল, একবার, দুবার, তারপর আরো কয়েকবার। সাজ হালকা নড়ল, ঠোঁট কেঁপে উঠল, কিন্তু ঘুম ভাঙল না। নিঃশ্বাসের শান্ত ছন্দে আবারও ডুবে গেল সে। আরশান আর বসলো না, উঠে চলে গেল। মনের অস্থিরতা লুকাতেই কি, জানালা দিয়ে সকালের আলো রুমে ঢুকে পড়েছে। হালকা বাতাসে পর্দা দুলছে, বাইরে পাখিরা কিচিরমিচির করছে। চারপাশে সকালের চঞ্চলতা শুরু হয়ে গেছে। বিছানার মাঝখানে সাজ উপর হয়ে শুয়ে আছে, মুখের একপাশে এলোমেলো চুল ছড়িয়ে পড়েছে। আরশান জগিং শেষ করে ফ্রেশ হয়ে শাওয়ার নিয়ে সাজের রুমের সামনে এসে দাঁড়ালো। দরজাটা আধ খোলা। ভেতরে তাকাতেই দেখতে পেল সাজ এখনো বিছানায় মুড়ি দিয়ে শুয়ে আছে। মাথার একপাশে চুল এলোমেলো হয়ে মুখে লেগে আছে। আরশান ভেতরে ঢুকে নরম স্বরে ডাক দিল, সাজ। কোনো সাড়া নেই। সাজ একবার এপাশ থেকে ওপাশে ঘুরে আবার চাদর মুড়িয়ে শুয়ে পড়ল, যেন ইচ্ছে করেই শুনছে না। আরশান আবার বলল, আর কতক্ষণ ঘুমাবে? সাজের ঠোঁট নড়ল, চোখ আধো খোলা রেখে ফিসফিস করলো, আর একটু। আরশান ঠোঁটের কোণে হাসি টেনে মাথা নাড়ল। হাসতে হাসতে নিচে রান্নাঘরে গিয়ে নিজের হাতে নাস্তা তৈরি করলো। রান্নার গন্ধ পুরো ঘর ভরে উঠলেও ঘুমের রাজ্যে মগ্ন সাজের এক বিন্দুও টোকা লাগলো না। নাস্তা তৈরি হয়ে গেলে আরশান আবারও উপরে গেল। ঘরে ঢুকে দেখে আগের মতোই বিছানায় গুটিসুটি মেরে শুয়ে আছে সাজ। অবস্থার বিন্দু মাত্র পরিবর্তন হয়নি। কি রে, উঠবি না? তবুও সাজের কোনো নড়াচড়া নেই। এই পৃথিবীতে ঘুমের চেয়ে জরুরি আর কিছু নেই। কিছুক্ষণ তাকিয়ে থেকে আরশান বিরক্ত হয়ে কপালে ভাঁজ ফেলল। এই মেয়ে এত সময় ঘুমায়, এভাবে চলতে থাকলে তো দুপুর গড়িয়ে যাবে। আরশান বিছানার পাশে গিয়ে সাজের হাতটা শক্ত করে ধরল। আমি শেষবার বলছি, সাজ ওঠ। চোখ আধখোলা করে সাজ মুখ গোমরা করে বলল, আমার ঘুমের সাথে আপনার এত কিসের শত্রুতা? আমার ঘুম দেখে হিংসা হচ্ছে বুঝি? আরশান থমকে গেল, তারপর এক মুহূর্ত পর হেসে উঠল। হিংসে? কারো ঘুম থেকে হিংসে হয়? চোখ বন্ধ রেখে সাজ মুচকি হেসে বলল,
হয়, এই যে আপনার হচ্ছে। আরশান মাথা নাড়ল। সাজকে এখনো উঠতে না দেখে এবার আরশানের ধৈর্যের বাঁধ ভাঙল। আরশান নিচু হয়ে বিছানার কোনায় বসলো। এক মুহূর্ত তার মুখের দিকে তাকিয়ে রইল। তারপর কোনো কিছু না ভেবে সে সাজকে কোলে তুলে নিল। সাজ ঘুম ভাঙা চোখ মেলে তাকিয়ে হতভম্ব হয়ে বলল, আমাকে আমাকে না মানে এটা কি করছেন? শক্ত হাতে কোলে তুলে আরশান সোজা ওয়াশরুমের দিকে হাঁটা দিল। দরজা ঠেলে খুলে ভেতরে সাজকে দাঁড় করিয়ে দিল। তারপর হাত গুটিয়ে বুকের ওপর রেখে বলল,